বিয়ের ২৮ বছর পর আমার স্বামী আমার হাতে তালাকের কাগজ দিয়ে বলল, সকাল হওয়ার আগে যেন এই বাড়ি ছেড়ে আমি চলে যাই। আর সে যাকে বিয়ে করেছে তার দ্বিতীয় ভালোবাসার মানুষ আমি থাকলে এই বাড়িতে উঠবে না। আমার স্বামীর সাথে সাথে আমি পায়ে ধরে বললাম, এই বয়সে আমি কোথায় যাব? আমি কার কাছে আশ্রয় নিব? আমাকে কাজের মেয়ে হিসেবে রাখো না, শুধু বছরে ২টা কাপড় আর ৩ বেলা ভাত দিলেই হবে। এখন আমার স্বামী খুব একটা বেশি প্রয়োজন নাই। আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, সকালবেলা উঠেই বাড়ি ছেড়ে চলে যাবে, কোথায় যাবে আমি জানি না। বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে মোটেই সহ্য করতে পারতো না। উনি গাছের ব্যবসা করতেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতেন গাছ কিনতে। মানুষের মুখে শুনতাম আমার স্বামী যে ডিস্ট্রিক্টে যেত ওখানেই বলে বিয়ে করতো। বিয়ের প্রথমে মা বাবাকে বলেছিলাম, মা ও আমাকে সহ্য করতে পারে না, কথায় কথায় গায়ে হাত তোলে। আমার মা বাবা একটা কথা বলতো, মেয়ে মানুষ এত অধৈর্য হলে চলে না, একটু ধৈর্য ধর মা, একাই ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা নেই। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন, তারাও বলতো একটা বাচ্চা কাচ্চা হোক, তোমার ঠিক হয়ে যাবে। আমার প্রথম ছেলে সন্তানটা যখন হয় আমি অনেক আশায় ছিলাম আমার স্বামী মনে হয় ভালো হয়ে যাবে। আমার স্বামী ভালো টাকা ইনকাম করতো, কিন্তু আমাদের দায়িত্ব পালন করতো না। আমার দেবর একটা সাবান, আমার ভাসুর একটা আমার বাচ্চার কাপড়, এভাবে আমার বাচ্চাটা দিনের পর দিন বড় হয়। আমার বাচ্চা হওয়ার পর যখন মা বাবাকে বলি, কথায় কথায় ও আমার গায়ে হাত তোলে, বিভিন্ন নারীদের প্রতি ওর নেশা। সব নারী ও দেখলে ভালো লাগতো, শুধু আমাকে ছাড়া। তখন আমার মা বাবা বলতো, তোর তো এখন একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা কি করবি? তোকে না আমরা আরেক জায়গায় বিয়ে দিব, এই বাচ্চাটার জীবন নষ্ট হবে না? এই বাচ্চাটার দিকে তাকিয়ে সংসার কর। মেয়ে মানুষ একটু ধৈর্য ধরতে হয়, এত দুর্বল হলে চলে না। মেয়েদের একটু ধৈর্য ধরে সবকিছু মানিয়ে নিতে হয়। তারপর থেকে আমার স্বামী যতই আমার শরীরে হাত তুলুক না কেন, আমি কখনো বাবা মাকে বলিনি। কি বলবে তারা? একটা কথাই তো বলবে, মানিয়ে নে, বাচ্চা হয়েছে। এভাবে দেখতে দেখতে আমি ৩টা ছেলের জন্ম দেই, আমার ৩টা সন্তান। নিজে কাজকাম করে অন্যের বাড়িতে ধান চুপি চুপি বিক্রি করে তার টাকা চুপি চুপি লুকিয়ে রেখে ছেলেদেরকে কোন রকম একটু লেখাপড়া শিখিয়েছি। বিয়ের পর থেকে আমার চুলের মুঠি ধরে আমার গায়ে হাত তোলা, বকাবাজি, লাথি, এগুলো আমার নিত্যদিনের সঙ্গী ছিল। সপ্তাহে ২-৩ দিন আমাকে না মারলে ওনার যেন পেটের ভাত হজমই হইতে চাইতো না। আর বিভিন্ন জায়গায় বিয়ে করে রেখে আসতে আমি শুনতাম, দেখতাম অনেক সময়, কিন্তু আমার কিছু করার ছিল না। তবু ওনার সংসারে আমি ওই যে আমার মা বাবা বলেছে আমাকে মানিয়ে নিতে হবে, আমিও তাদের মতো মানিয়ে নিয়ে এখন ৩টা বাচ্চার মা। এভাবে আমি তার সংসারে পড়ে আছি। এতদিন আমার স্বামী যেসব মহিলাদের সাথে সম্পর্ক করেছে কাউকে বাড়িতে আনেনি, কিন্তু অনেকে আমাকে ভিডিও দেখিয়েছে, মুখেও বলেছে অমুক জায়গায় ফজলু ভাই বিয়ে করেছে। তবে ওগুলো আমি আর গুরুত্ব দেইনি। কত শুনবো, এগুলো শুনে আমার অভ্যেস হয়েছে। কিন্তু এবার যেখানে গাছ কিনতে গিয়েছিল ময়মনসিং, সেখান থেকে ফিরে এসে আমার স্বামী সরাসরি আমাকে তালাকের কাগজ হাতে দেয় আর বলে সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যেতে। সে যাকে বিয়ে করেছে উনি সতীনের সংসার করতে পারবে না, আর আমি যদি এই বাড়িতে থাকি সে আসবে না। আমার স্বামী বলল, রাবেয়া সংসার ছেড়ে আসতেছে তোর সাথে সতীনের সংসার করার জন্য। আমার স্বামীর কথা শুনে বুঝতে পারলাম মহিলাটার নাম রাবেয়া। আমার স্বামীর কথাটা শুনে আমি তাড়াতাড়ি ওনার পা জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলি, আপনি একটা কাজের মহিলা রাখলেও খাওয়াতেন না? আপনি ভাবেন আমি আপনার স্ত্রী না, আমি আপনার বাড়ি কাজের মহিলা। এই বয়সে আমি কোথায় যাব? এখন আমার স্বামীর দরকার নাই। সবচাইতে আমার বেশি প্রয়োজন ৩ বেলা খাবার আর মাথার নিচে একটা ছাদ আর বছরে ২টা কাপড়। আমি কোনোদিন আপনার কাছ থেকে স্ত্রী মর্যাদা চাইবো না, শুধু আমাকে একটু ভাত, একটু কাপড় দিলেই হবে, আর একটু থাকার স্থান। আপনি যাকে ইচ্ছা তাকে বিয়ে করে আন। আমার স্বামী আমাকে পা ঝাটকা দিয়ে ফেলে দেয় আর বলে, ভালোই তো নাটক শিখেছিস, কি ভেবেছিস এভাবে কান্নাকাটি করলে তোকে আমি বাড়িতে রাখবো? কখনোই না। তুই থাকলে আমরা কখনো সুখে সংসার করতে পারবো না। আর রাবেয়া বলেছে ও সতীনের সংসার করতে পারবে না। আমি ৩টে সন্তান জন্ম দিয়েছি এটা ঠিকই, কিন্তু আমি তোকে কখনো ভালোবাসিনি। সংসার করতে হবে তাই আমি সংসার করেছি, কিন্তু এখন আমি সত্যিকারে একজন আমার ভালোবাসার মানুষ পেয়েছি, যাকে নিয়ে আমি অনেক সুখে থাকবো। ও কি তোর মতো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট? ওর যে ৩-৪টা বাচ্চা আছে দেখে বুঝাই যায় না। আমার স্বামী বলল, সকাল হওয়ার আগে এই বাড়ি থেকে চলে যাবি। আমি কোনো অশান্তি চাই না, না হলে তোকে শেষ করে ফেলবো। স্বামীর মুখে কথা শুনে বুঝলাম এই বাড়িতে আমার আশ্রয় নেই। পাশের বাড়ির ভাতিজার ফোন দিয়ে আমার বড় ছেলেকে কয়েকটা ফোন দিলাম, বড় ছেলে রিসিভ করলো না। আমার মেজো ছেলেকে বারবার ফোন দেওয়ার পর রিসিভ করলো। মা কি হয়েছে বলো তাড়াতাড়ি, এখন কেউ ফোন দেয়? আমি এখন অফিসে আছি না। কান্না জড়িত কণ্ঠেই বললাম, বাবা তোর বাবা না কালকে সন্ধ্যার সময় আমাকে তালাকের কাগজ দিয়েছে। তোর বাবা নাকি আরেকটা বিয়ে করেছে, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলে। আমি কোথায় যাবো রে বাবা? তোর বাসায় একটু আমাকে আশ্রয় দিবি? আমার মেজো ছেলে একটু জোরেই বলল, মা আমি আর আমার বউ চাকরি করে যে কয় টাকা বেতন পাই আমারই তো সংসার চলে। আমার মেয়েটা ওর নানির কাছে রেখেছি, ওর ভবিষ্যৎ কি আমি তো সেটাই জানি না। আর আমি তোমাকে পালবো কিভাবে? আমার দ্বারা কি এটা সম্ভব? বলে ফোনটা কেটে দিল। আমি ওখানে বসে আছি ছোট ছেলেকে ফোন দিব বলে। আবার ২-৩ মিনিট পর আমার মেজো ছেলে ফোন দিল। মা আমার একটা কথা মনে পড়েছে, ঢাকা শহরে মহিলারা বাসা বাড়িতে থেকেই কাজ করে বড় লোকদের বাসায়, ভালো খেতে পায়, ভালো পড়তেও পায়। তোমার তো এখনো শরীরে শক্তি আছে কাজ করার,
ভালো হবে সেখানে যদি তুমি কাজ করো। আমি কি তোমাকে খোঁজ করে দিব? বেতনও পাবা, খেতেও পারবা, ওখানে থাকতেও পারবা। আমার ছেলের মুখে কথাটা শুনে বুকের কোথায় যেন আমার একটু ব্যথা করতেছিল। মনে পড়লো আমার ছেলের যখন ৬ মাস বয়স, ওই অনেক অসুস্থ হয়েছিল। ওর বাবা ওকে চিকিৎসা করার টাকা দেয়নি। আমার একটা শাড়ি ছিল, বিয়ের সময় আমার মা আমাকে দিয়েছিল। ওই শাড়িটা বিক্রি করে ৫০০ টাকা দিয়ে ওর চিকিৎসা করিয়েছিলাম। ডাক্তার বলেছিল আপনার বাচ্চা বাঁচবে কিনা ঠিক নাই। ১ মাস ওর জন্য আমি রোজা রেখেছিলাম, আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার বুকের ধনকে তুমি নিও না। ওই ছেলে আমাকে বলল আমার বয়স এত বেশি হয়নি, আমি অন্যের বাসায় কাজ করতে পারি। বলল মা দেখো তুমি কি করবা। ফোনটা কেটে দিল। চোখের পানি মুছতে মুছতে সোহাগকে বললাম, ভাসুরের ছেলে গ্রাম প্রতিবেশী, বাবা আসিফকে একটু ফোন দিয়ে দেখি। আমার ছোট ছেলে নাম আসিফ। আমার ছোট ছেলেকে প্রথমবার ফোন দিতেই রিসিভ করল। ছোট ছেলের কণ্ঠটা শুনে কান্নাটা যেন আমার আরো ভারী হয়ে আসলো। কান্না করেই বললাম, বাবা তোর বাবা তো কালকে আমাকে তালাক দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, আর একটা বলে বিয়ে করছে। আমি কোথায় যাব? তোদের বাসায় একটু আমাকে আশ্রয় দিবি? ছোট ছেলে বলল, মা তোমাদের এই বয়সকালে নাটক আমার আর ভালো লাগে না। জন্মের পর থেকে নাটক আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে আমার বউটা গর্ভবতী। আমার শ্বশুর বাড়ি থেকে চাল ডাল এনে আমি খাই। আমার আব্বা তো আমাকে কিছুই দেয় না। আমি একটা মানুষ কাজ করে আমার স্ত্রীকে খাওয়াই। ৩-৪ মাস পর আমার স্ত্রীর ডেলিভারির সময় আসছে। আমি ওই টাকা এখনো জোগাড় করতে পারিনি। আর আমি তোমাকে কিভাবে পালবো? আমাকে এত ঝামেলা দিও না তো মা। তোমাদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, বলে আমার ছোট ছেলে ফোনটা কেটে দিল। চোখের পানি মুছে সোহাগকে বললাম, বাবা আর কাউকে ফোন দিও না। আর কেউ যদি ফোন দেয় আমার ছেলেরা বলো যে চাচি নাই। সকাল হওয়ার আগে ৩-৪টা আমার শাড়ি কাপড় বাজারে ব্যাগে ঢুকে নিঃশব্দে এত বছর সংসার ছেড়ে ওই দিন আমি চলে আসি। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা